আমার বাবার পরকীয়ার জন্য আমার বাবা মার মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যায়। আমার বাবাও বিয়ে করে ফেলে, তার কিছুদিন পর আমার মারও কিন্তু বিয়ে হয়ে যায়। আমার মাকে যে বিয়ে করেছিল সে কুরআন শরীফ হাতে নিয়ে বলেছিল আমাকে সে মেনে নিবে, আমাকে সে কখনোই অবহেলা করবে না, এবং কি আমার মায়ের হাতটাও সে কখনোই ছাড়বে না। কিন্তু সে একটা সময় আমাকে দু চোখেও সহ্য করতে পারতো না। আমার মার সাথে সবসময় খারাপ আচরণ করতো। সে সবসময় বলতো তোমার মেয়েকে তার বাবার কাছে দিয়ে দাও। যখন মা রাজি হতো না তখন সে বলেছিল তাকে ইতিমখানায় দিয়ে দাও। আমার মা কিন্তু আমাকে ইতিমখানায় দিতে চায় নাই, কিন্তু নিজের সংসার বাঁচানোর জন্য প্রতিনিয়ত ঝগড়ার কারণে সে কিন্তু ইতিমখানায় দিতে বাধ্য হয়েছিল। আমার খালা বলেছিল যে অমুক জায়গায় একটা ইতিমখানা আছে, সেখানে খাবার দাবার খুব ভালো দেয়, তোর মেয়ে কিন্তু ভালো থাকবে, এদিকে তোর সংসারটাও বাঁচবে, তোর মেয়েটাও কিন্তু ভালো থাকবে। তখন কিন্তু আমার খালার কথাই কিন্তু আমাকে ইতিমখানায় দেওয়া হয়েছিল। এই কথাগুলো আপনাদের মাঝে আমি অনেকবার বলেছিলাম, আমি কিভাবে ইতিমখানায় থেকেছি, সেখানে আমার কি কি সমস্যা হয়েছে, আমি কতটা কষ্ট করেছি। আপনারা প্রতিনিয়ত কিন্তু অনেক কমেন্ট করতেছেন, আপু ইতিমখানার ঘটনাটা একটু বলেন, ইতিমখানায় কিভাবে আপনি থেকেছেন, কিভাবে আপনার জীবনকাল কেটেছে, এখন আপনি কেমন আছেন। প্রতিনিয়ত কিন্তু আপনারা জানার জন্য আমার ইনবক্সে, আমার কমেন্টে কিন্তু আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন। আজকেও দেখলাম অনেকে কমেন্ট করতেছেন। আমার একটি ভিডিও আমি ছেড়েছিলাম আমার ইতিমখানার যে কষ্টগুলো যে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, আমার মা আমাকে ইতিমখানায় দিয়েছে, সেই ভিডিওটা কিন্তু প্রায় 80,000 মানুষ কিন্তু দেখেছে, 80,000 মানুষ কিন্তু লাইকই দিয়েছে এবং কি অনেকে কমেন্ট করেছে। সেখানে বেশিরভাগ কমেন্ট হলো এটাই, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি এনেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নিজের ছোট বাচ্চাকে কখনোই কারো কথায় দূরে পাঠিয়ে দিবেন না, তখন সেই বাচ্চাটার জীবনটা যে কতটা কষ্টময় হয় আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট করে একটা কথা বলি, আজকে যে বাচ্চার শৈশবকালটা আপনারা নষ্ট করে ফেলতেছেন, শৈশবকালটা তার অনেক কষ্টে কাটতেছে। বিশ্বাস করেন, সে মৃত্যুর আগ পর্যন্ত ওই কষ্টটা বুকের ভিতরে নিয়ে বসবাস করবে, সে কখনোই ভুলতে পারবে না। ছোটবেলাটা খুবই ইম্পর্টেন্ট। যাদের ছোটবেলাটা খুব ভালো কাটে, বিশ্বাস করেন তারা মানসিকভাবে খুবই ভালো থাকতে পারে। প্রত্যেকটা বাচ্চাদেরকে ছোটবেলার জীবনটা অনেক সুন্দর করে দেওয়া উচিত। বাবা মার মধ্যে সুন্দর সম্পর্ক দেখে যদি একটা বাচ্চা বড় হয়, বিশ্বাস করেন সেই বাচ্চাটা সব দিক দিয়ে কিন্তু সেরা হয়। আমাকে যে ইতিমখানায় দেওয়া হয়েছে এরকম একটি ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। আশা করি নতুন করে আর বলতে হবে না। আমার মা যেদিন আমাকে ইতিমখানায় দেয় সেদিন আমি জানতাম না যে আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার মাকে আমি আর এখন দেখতে পারবো না, আমার মা একটু পরে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কিন্তু খেলা করতেছিলাম, যাই হোক একটু পরে একটা খালা এসে কিন্তু আমাকে ভিতরে নিয়ে গেছে। তখন আমি অনেক কান্না করেছিলাম। হাইরে রাত্রে আমার পাটা কি পরিমাণ চাবাইছে, বিশ্বাস করেন আমি অনেক কান্না করেছি। সেখানে একটা আপু কয়েকটি ওড়না মিলিয়ে সে একটার সাথে একটা গিট্টু দিয়ে কিন্তু আমার ঠ্যাংটা কিন্তু বেঁধে দিয়েছিল। তখন আমি অনেকটা আরাম পেয়েছিলাম। কিন্তু সকালবেলা যখন আমার ঘুমটা ভেঙেছে, মা নাই, আমার মা নাই, আমার যে কতটা পরিমাণে যন্ত্রণা হয়েছে আমি আপনাদের কিভাবে বোঝাবো। আমি এই ঘটনাগুলো আজও বলতে পারি না, আজও বলতে পারি না আমার ইতিমখানার জার্নিটা। ওই যে যেই খালাটা আমাকে ভিতরে আনলো, আমার মা চলে গেল, সেই খালাটা পরের দিন সকালবেলা আবার এসেছে, দেখতে এসেছে আমার কি অবস্থা। যেহেতু মা যাওয়ার সময় আমি অনেক কান্না করেছিলাম, তার জন্য তার অনেক মায়া লাগছে, সে আমাকে দেখতে এসেছে। তখন এসে দেখে আমি খুবই কান্না করতেছি, তখন সেই খালার খুবই মায়া লাগছে। তখন তার সাথে আমাকে তার রুমে নিয়ে গেছে, সে আমাকে অনেক আদর করতো। এই খালাটার নাম হলো হালিমা খালা। এখনো তাকে আমার খুব মনে পড়ে, সে আমাকে অনেক আদর করতো। তার কাছে যাওয়ার পর আমার একটু মনে হচ্ছিল যে আমার মায়ের আদর একটু আমি ফিল করতে পারছি, আমার মার আদরটা যেরকম সেরকম। যাই হোক, সেই খালাকে রেখে আমি আসতে চাই না। পরে বড় বড় ম্যাডাম বলতেছে এই বাচ্চার যে অবস্থা আপনার কাছেই থাকুক, আপনার কাছে কিছুদিন রাখেন, তারপরে রুমে দিয়ে দিবেন। তার কিছুদিন পরে কিন্তু আমাকে রুমে দিয়ে দেওয়া হলো। রুমে দেওয়ার পর ওই জায়গার বড় বড় যে মেয়েরা আছে সেই মেয়েরা কিন্তু ম্যাডামের মতো, যারা একটু বড়, যারা একটু 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক দিচ্ছে, এরকম যে মেয়েগুলো তারা অনেক মনে করে একটা ম্যাডামের মতো, তারা কোনো কাজ করে না। ছোট ছোট বাচ্চারা যারা, তারা সব কাজ করে। তখন অত ছোট বয়সে আমি কি করতাম জানেন, এতগুলো বোতল ভরতাম, ভরে ভরে নিয়ে যেতাম, এবং কি ওই 10-12 জনের খাবার নিয়ে যেতাম, অথবা ডাল অথবা ভাত এগুলো নিয়ে যেতাম। আমাদেরকে ভাগ করে দেওয়া হতো। আমাদের রুমে যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে ভাগ করে দেওয়া হতো। সকালে তুই খাবার আনবি, দুপুরে তুই খাবার আনবি, রাত্রে তুই খাবার আনবি, এরকম একটি ভাগ করে দেওয়া ছিল। আর সকালবেলা থাল বাসন তুই মাজবি, দুপুরে থাল বাসন তুই মাজবি, রাতের থাল বাসন তুই মাজবি, এরকম ভাগ করা ছিল। এভাবে দিনকাল কাটতে লাগলো। এর মাঝে আমার মা যখনই আসতো আমাকে দেখতে, যখনই আসতো, প্রত্যেক মাসে একবার আসতো, কিন্তু যখনই আসতো তাদের মধ্যে এত পরিমাণে ঝগড়া হতো। যেই মানুষটা বলেছিল আমাকে মেয়ের মতো দেখবে, তাদের সাথে আমাকে রাখবে, সেই মানুষটা একটা সময় তার কথাটা রাখলো না, আমাকে দিয়ে দেওয়া হলো ইতিমখানায়। সারা মাসেও আমার মা আমাকে দেখতে পারতো না, মাসে একবার আমাকে দেখতে আসতো, একটা সপ্তাহ সে বন্ধ পেত। যেই শুক্রবারে সে আমাকে দেখতে আসতো সেদিনই তাদের সাথে ঝগড়া ঝাঁটি করে আমার কাছে আসতো। যখনই আসতো তখন তো আমি অনেক খুশি, কিন্তু যখন মা চলে যেত তখন আমি যে কি পরিমাণ কান্না করতাম, মাটিতে গোড়াগড়ি খেতাম। কিন্তু আমার মা যখন চলে যেত আমার কয়েকটা দিন আর ঘুম ধরতো না। আমি যখন রাত্রে ঘুমাইতাম, সকালে উঠলে আমার এতটা মানে এই কলজাটার মধ্যে এতটা পরিমাণে খারাপ লাগতো, যখন 1 সপ্তাহ কেটে যেত, 1 সপ্তাহ, তখন আস্তে আস্তে আমি একটু স্বাভাবিক হইতাম। যাই হোক,
ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলতেছি, বোন, ভাই, আপনাদের জীবনসঙ্গী যেই খারাপ হোক, যদি আপনার বউ খারাপ হয় আর যদি আপনার বাচ্চা থাকে, আপনার বাচ্চা রেখে যদি সে চলে যায়, আপনার বাচ্চার হাতটা আপনি ছাইরেন না, আপনি দ্বিতীয় বিয়ে করেন না। বাচ্চার একটু বড় হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। একটা বাচ্চার এই পৃথিবীর বুকে বাবা মা ছাড়া আর কে আছে বলতে পারেন, যে তাকে একটু আগলে রাখবে, একটু ভালোবাসবে। একটা জিনিস কি জানেন, আপনার বাচ্চা যদি হাজারো দুষ্ট হয়, সে যদি অনেক দুষ্টুমি করে, আপনার কাছে কিছুই মনে হবে না, আপনি তাকে অনেক ভালোবাসবেন। কিন্তু বিশ্বাস করেন, অন্যজনের কাছে কিন্তু আপনার বাচ্চার দুষ্টুমি খুবই বিরক্তকর, সে কখনোই সহ্য করতে পারবে না। আর ওই বাচ্চাটার জীবন থেকে যদি বাবা মা হারিয়ে যায়, ওই বাচ্চাটা কতটা পরিমাণে সাফার করতে পারে, এটা ধারণা করতে পারেন? ধারণা করতে পারেন আপনারা? আসলে আমরা অনেক সময় এটা ভাবি, বাচ্চা মানুষ কি বুঝে, এত জীবনের জটিলতা কি বোঝে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া সে কি বুঝে, আমরা ডিভোর্স দিয়ে দেই, এখন ছোট আছে, ও কি বুঝে, ও কিচ্ছু বুঝবে না, ওর মতো ও থাকবে, ও তো কিছু বুঝে না। আপনারা ডিভোর্স দিয়ে দেন। একটা জিনিস কি জানেন, একটা ঘরের পরিবেশ যে পরিবর্তন হয়, সে যতই ছোট হোক সে কিন্তু বুঝতে পারে তার ঘরে কোনো আনন্দ নেই। আর একটা জিনিস কি জানেন, স্বামী স্ত্রী যারই ডিভোর্স হয়ে যাক, বাচ্চা যার কাছে থাকুক, একজন সিঙ্গেল মাদার, একজন সিঙ্গেল বাবা কখনোই পারফেক্টভাবে সন্তান মানুষ করতে পারে না। তার মাথার ভিতরে অনেক টেনশন থাকে, সে সবসময় টক্সিন হয়ে থাকে। বাচ্চার ছোটোখাটো ভুল, যে ভুলগুলো ধরার মতোই না, সেই ভুলগুলো ধরে বাচ্চাকে নানানভাবে কথা শোনানো হয়, অনেক সময় গায়ে হাতও তোলা হয়। কিন্তু দেখেন, ঘরের পরিবেশ যদি একটু সুন্দর হতো, তাহলে কিন্তু বাচ্চার এত দুষ্টমি আপনাদের কাছে কিছুই মনে হতো না, সেগুলো আপনারা আরও উপভোগ করতেন, আরও আনন্দ পেতেন। কিন্তু একজন টক্সিন মা, যে নাকি সিঙ্গেল মাদার, সে কিন্তু এই দুষ্টমিগুলো সে সহ্য করতে পারে না। সে সারাদিন অনেক পরিশ্রম করে, চাকরি করে, যখন দিন শেষে বাসায় আসে, দেখে বাচ্চা ঘর দৌড় আওলা জাওলা করে রেখেছে, তখন ওইরকম একটি পরিবেশ দেখলে তার কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন তো, বাচ্চা ঘর আওলা জাওলা করবে, বাচ্চা একটু দুষ্টমি করবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক বিষয় না? স্বাভাবিক। কিন্তু আপনার জীবনটা তো টক্সিন, এর জন্য আপনার কাছে এগুলো ভালো লাগে না। যাই হোক, মূল ঘটনাতে ফিরে যায়। যখনই আমার মা প্রত্যেক মাসে আমার কাছে আসতো, সেদিনই কিন্তু তাদের মতো ঝগড়া হতো। যাই হোক, একদিন আমাকে আমার মা দেখতে এসেছে। মা কিন্তু নিজেও জানতো না, বৃহস্পতিবার দিন রাতে তাদের মতো অনেক ঝগড়া হয়েছে, ঠিক আছে। মা কখনোই ভাবতে পারে নাই সে আমাকে নিতে আসবে, আমার মা আমাকে নিতে আসবে। তখনই সেই পুরুষটা, কি বলবো তাকে, কি বলে পরিচয় দিব আমি জানি না। যাই হোক, ওই আঙ্কেলটা যে এই কাজটা করবে, আমার মা কখনোই কল্পনা করতে পারে নাই। এদিকে সে আমাকে নিতে এসেছে ঈদের সময়, সে আমাকে নিতে এসেছে, ওদিক দিয়ে সেই পুরুষটা কি করেছে, সেই আঙ্কেলটা কি করেছে, ঘরে সব জিনিসপাত্রী নিয়ে সে পালিয়ে গেছে। আমার মাকে একবার বলেও নাই যে আমি চলে যাব, তুমি তোমার মতো থাকো, আমি চলে যাচ্ছি। যেই দোকানে তারা বাকি খাইতো, সেই দোকানে টাকা দেয় নাই, নানান জায়গায় ঋণ পাতি, এগুলো সব কিছু সে ফেলে সে আমার মাকে রেখে চলে গেছে। এদিকে আমার মা আমাকে নিতে এসেছে ঈদের সময়। আমি 2টা ঈদে বাসায় আসতাম, 20 দিনের জন্য বাসায় আসতাম। এদিকে আমাকে নিতে আসছে, যায় দেখি ঘরের মধ্যে কিচ্ছু নেই। তখনই আমার মা বুঝতে পেরেছে যে এই ব্যক্তিটা আমাকে ঠকিয়ে চলে গেছে। আরেকটা বিষয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, সে যাওয়ার আগে 3-4 মাস আগে তার চাকরি চলে গেছে। সে বাসায় বসে বসে ছিল, আমার মা একা চাকরি করেছে, সংসার চালিয়েছে। ওরকম একটি পরিস্থিতির ভিতরে ওই পুরুষটা আমার মাকে ছেড়ে চলে গেছে। এখন আমাকে তো নিয়ে বাসায় আসছে, আসার পরে দেখে যে ঘরের এই অবস্থা, তখন আমাকে বলল, আমার এখনো হালকা হালকা মনে আছে, বললো তুমি এখানে বসে থাকো, ঘরের ভিতরে চাল অল্প কয়টা আছে, কোনো খাবার দাবার নেই। দোকান থেকে একটা পাউরুটি এনে আমার হাতে দিল, আমি সেই পাউরুটিটা আমি খাচ্ছি। এর মাঝে আমার মার মনের ভিতরে কি পরিমাণে যন্ত্রণা হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। যাকে এত বিশ্বাস করে যার হাতটা ধরলো, সেই মানুষটাও ঠকিয়ে চলে গেল। তাও মাথার উপরে এতগুলো ঋণ, রুম ভাড়া দেয় না 2-3 মাস ধরে, এতগুলো ঋণ সে দিয়ে সে চলে গেল। যাই হোক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। এই ভিডিওটা 7:40-এ কিন্তু আপলোড হবে, আপনারা দেখবেন। আপনারা যদি আরও কাহিনী শুনতে চান, তাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন, 1 ঘন্টার মধ্যে কমেন্ট করবেন। ঠিক রাত 10:30 বাজে কিন্তু আমি পরবর্তী ঘটনাটা কিন্তু আপনাদের মাঝে আমি আনতেছি। যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট করবেন।